that's tilted 23.5 degrees. এই 23.5 ডিগ্রি কথা বলা হয়েছে। পঞ্চম সেশনে আমরা জানতে পারছি পরিযায়ী পাখিরা কোন পথ দিয়ে যাচ্ছে এবং কখন যাচ্ছে, অর্থাৎ কখন উত্তরের পাখি দক্ষিণের দিকে যাচ্ছে এবং দক্ষিণে গিয়ে তারা আবার উত্তরে আসতেছে, প্রজনন করতেছে এবং তারা এটা রিপিট করতেছে প্রতি বছর। এখন আমরা জানবো যে এই পরিযায়ী পাখিদের ভ্রমণের কারণগুলোর মধ্যে একটা, অর্থাৎ তারা কেন একটা কমফোর্টেবল ওয়েদারে বা কমফোর্টেবল একটা টেম্পারেচারে মুভ করে, সেটার একটা কারণ। চলো আমরা শুরু করি। আচ্ছা, আগের সেশনের মানচিত্রের সঙ্গে পরিযায়ী পাখিদের ভ্রমণ পথের চিত্রগুলো মিলিয়ে দেখি এই পাখিরা কোন অঞ্চলের থেকে কোন ধরনের অঞ্চলে পরিযায়ন করে এবং বছরের কোন সময়ে এরা কোন ধরনের অঞ্চলে থাকে। বন্ধুদের সাথে বসে আলোচনা করে মিলিয়ে দেখি, অর্থাৎ কোন দিকের পাখিরা আসলে কোন দিকে যাচ্ছে সেটাই আলোচনা করতে বলা হয়েছে। অর্থাৎ আমরা জানি যে উত্তরের পাখিগুলো আস্তে আস্তে দক্ষিণের দিকে যায়, যেটা বাংলাদেশের এশিয়ান ফ্লাইওয়ে, যেটা কোন এশিয়ান? ইস্ট এশিয়ান, অস্ট্রেলিয়ান, ইস্ট এশিয়ান অ্যান্ড অস্ট্রেলিয়ান, হ্যাঁ ইস্ট এশিয়ান অ্যান্ড অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে যেটা আছে সেইটার কথা বলা হইতেছে। সেইখানের পাখিগুলো মূলত উত্তরের, তারা জন্মগতভাবে উত্তরের, কারণ তাদের প্রজনন হয় উত্তরে এবং তারা কি করে উত্তরে জন্মানোর পরেই তারা কিছুদিন পরে, যেহেতু পাখির গ্রোথ অনেক বেশি, তারা উঠতে পারে এবং ওড়ার সাথে সাথেই তারা কি করে একটু বড় হইলেই যখন তাদের শরৎকাল চলে আসে তারা দক্ষিণের দিকে যাওয়া শুরু করে। ঠিক আছে, তারা শীতকালটা দক্ষিণে স্পেন্ড করে, কারণ শীতকালে দক্ষিণে টেম্পারেচারটা খুবই গুড থাকে, উত্তরে অনেক শীত পড়ে, এমনিতেই উত্তরে ঠান্ডা বেশি। আচ্ছা, এই পাখিরা কোন ধরনের অঞ্চল থেকে কোন ধরনের অঞ্চলে পরিযায়ন করে এটা আমরা বন্ধুদের সাথে আলোচনা করব। এখন প্রশ্ন হলো, বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ভূমিরূপ বা আবহাওয়ার এই পার্থক্যের কারণ কি? অর্থাৎ কেন একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জায়গায় ঠান্ডা হচ্ছে বা গরম হচ্ছে, এটার যে কারণ কি সেইটাই আমাদের এই সেশনের মূল আলোচনার বিষয়। ঋতু পরিবর্তন বা দিন রাত পরিবর্তনের একটা সম্পর্ক যে এর সাথে আছে সেটা আমরা কিন্তু সবাই রিলেট করতে পারছি। কারণ দেখো, পরিযায়ী পাখিরা কিন্তু আসলে ঋতু পরিবর্তনের জন্যই তারা পরিযায়ন করতেছে, অর্থাৎ শীতকাল আসার আগেই তারা চাচ্ছে যে এখানে যেহেতু শীতে বেশি ঠান্ডা পড়বে তাই আমি এখানে থাকবো না, আমি যেখানে শীতে কম ঠান্ডা লাগে, অর্থাৎ যেখানে একটু গরম বা ওয়েদার একটু কমফোর্টেবল, সেই জায়গায় আমি যাব। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে তোমরা সূর্য এবং তাকে ঘিরে পৃথিবীর ঘূর্ণনের একটা মডেল বানিয়ে পর্যবেক্ষণ করে দেখতে পারো কোনো এলাকায় সূর্যের আলো কিভাবে পড়ে। শুরুতে তোমাদের আগেই তৈরি করে রাখা পৃথিবীর মডেলের প্রধান কয়েকটি ভৌগোলিক এলাকা বিভিন্ন রং দিয়ে চিহ্নিত করে নাও। অর্থাৎ কি বলছে, আমরা যে আগে যে মডেলটা বানাইছিলাম এখানে কিছু ভৌগোলিক এলাকা আছে যেটা আমরা একটু পরে ছবিতে দেখতে পারবো। এইসব এলাকাগুলো কি বলছে, চিহ্নিত করতে বলছে। আচ্ছা, চিহ্নিত করে ফেললাম, একটা নির্দিষ্ট কালার দিয়ে চিহ্নিত করতে বলছে। ঠিক আছে, এখন এই এলাকাগুলোর কোনটার অক্ষাংশ কত তাও অনুমান করার চেষ্টা করো। অর্থাৎ এইসব এলাকাগুলো একটা কমন অক্ষাংশ আছে, ঠিক আছে, এত ডিগ্রি অক্ষাংশ। এবার সূর্যের মডেল হিসেবে যে কোনো একটি আলোর উৎস ঠিক করে নাও। মোমবাতি বা এলইডি ব্যবহারও করতে পারো। তার চারপাশে তোমাদের পৃথিবীর মডেলটাকে ঘুরিয়ে দেখো, এলইডি ব্যবহার আচ্ছা ঘুরিয়ে দেখো ঘূর্ণন পথের কোন অবস্থানকালে পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের আলো কিভাবে পড়ছে। তাহলে কি বলছে, একটা মোমবাতি বা এলইডি নিয়ে এইবার যদি পৃথিবীর মডেলটাকে ওই মোমবাতি বা এলইডির চারপাশে ঘুরাই, তাইলে বলছে যে কিভাবে কোন সময় কিরকম ভাবে আলো পড়তেছে সেটা ভালো করে খেয়াল করে দেখতে বলছে। আচ্ছা, এখন তার চারপাশে, হ্যাঁ কোথায় ছিলাম, হ্যাঁ ঘুরিয়ে দেখো। আচ্ছা, কোন অবস্থানে থাকাকালে পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের আলো কিভাবে পড়ছে। সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণনের পথ এবং এই ঘূর্ণনের ধরন বোঝার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের সূর্য, পৃথিবী এবং চাঁদ অধ্যায়ে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণনের অংশের সাহায্য নাও। অর্থাৎ আমাদের অনুসন্ধানী বইয়ে যেই পাঠটা আছে ওই পাঠটা আমরা সহায়তা নিব। পর্যবেক্ষণের ভিত্তিতে নিচের ছকটি পূরণ করো। অর্থাৎ আমরা ওইখানে পর্যবেক্ষণ করে নিজেদের মডেলে পর্যবেক্ষণ করে কি করব, একটা ছক দিছে এটা পূরণ করব। এটার আগে দেখি এই যে একটা নির্দিষ্ট অঞ্চল বলা হয়েছিল না, যেটা আমাদের মডেলে চিহ্নিত করতে বলা হয়েছিল, সেটা যদি আমরা খেয়াল করে দেখি, দেখব যে এই যে সকল অংশটুকু আছে এই অংশটুকুর কিন্তু অক্ষাংশ একই।
প্রায় কাছাকাছি। হ্যাঁ, তো যেহেতু এই অক্ষাংশ মানে এই অংশগুলোর অক্ষাংশ একই, তাই দেখো এই জায়গার একটা কমন ওয়েদার আছে। এই ওয়েদারটাকে দেখো চিহ্নিত করছে, এইটাকে নাম দিছে তাইগা। এই যে দেখো তাইগা। আচ্ছা, উপরে দেখো এই জায়গাটাগুলো কিন্তু কালার একই রকম, তার মানে এইখানেও অক্ষাংশ প্রায় কাছাকাছি। এবং অক্ষাংশ কাছাকাছি থাকার কারণেই কি হচ্ছে, ওয়েদার বা জলবায়ু দুইটাই একই রকম থাকছে, প্রায় কাছাকাছি থাকছে। এই অংশটার নাম দিছে, কি নাম দিছে, চলো আমরা দেখে নেই। তো তুন্দ্রা, হ্যাঁ তুন্দ্রা, এই অঞ্চলটার নাম দিছে তুন্দ্রা। এরকম তৃণভূমি আরও আছে, তৃণভূমি, তারপরে মরুভূমি, মিঠা পানি, সামুদ্রিক, বরফকৃত, এই সবগুলো অঞ্চলই দিয়ে দিছে। দেখো বাংলাদেশ কিন্তু এইখানে, বাংলাদেশেরটা কি দিছে, বাংলাদেশে দিছে ট্রপিক্যাল তৃণভূমি, অর্থাৎ বাংলাদেশের মাটি অনেক উর্বর, বাংলাদেশের মাটি অনেক উর্বর, তাই গাছপালা বেশি, তাই এইটাকে গাছপালার ফার্টিলাইজেশন বেশি হয় বাংলাদেশে। আচ্ছা, এখন দেখো এইখানে অনেক ইন্টারেস্টিং একটা ছক দিছে। এই ছকটা আমরা বুঝলেই আমরা বুঝে যাব কেন দিন বড় রাত ছোট হয়ে যায় এবং কেন ঋতুর পরিবর্তন আসে। ঋতুর পরিবর্তনের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টপিকটা আগে আমাদের জানা উচিত সেটা হলো পৃথিবী আসলে সূর্যের চারদিকে কিভাবে ঘুরে। পৃথিবী আসলে সূর্যের চারদিকে একটা উপবৃত্তাকার পথে ঘুরে। প্রথম কথা, পৃথিবী একটা সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে ঘুরে। এখন ভাই উপবৃত্তাকার পথ কিরকম, আগে আমরা যদি এইটাকে চিন্তা করি, একটা সূর্য, এইটাকে যদি একটা সূর্য চিন্তা করি অ্যান্ড সূর্যের চারদিকে যদি পৃথিবী ঘুরে, তাহলে পৃথিবীর যে উপবৃত্তাকার পথটা সেটা অনেকটা এইরকম হবে, একদিকে বেশি হবে একদিকে কম হবে, একদিকে বেশি হবে একদিকে কম হবে। আচ্ছা, এখন আমি ধরে নেই যেহেতু সূর্যের স্কেল এত ছোট দিছি, মানে সূর্যকে এখন ছোট দিছি, পৃথিবী দিলে আমি এত ছোট একটা বিন্দু দিতে হবে যে দেখাই যাবে না। আমি বোঝানোর স্বার্থে পৃথিবীকে এখানে বড় করে দেখাচ্ছি, কিন্তু পৃথিবী কিন্তু সূর্যের তুলনায় কোনোভাবেই এত বড় না। আচ্ছা চলো আমরা বড় করে দেখি যে পৃথিবী আসলে কীরকমভাবে ঘুরে। এখন দেখো সূর্য যদি এইখানে থাকে, আমি ধরলাম, আমি আপাতত ধরে নিচ্ছি যে পৃথিবী এইখানেই আছে, ধরে নিলাম, আমি পরে কক্ষপথে বসাবো। এখন একটা বিষয় খেয়াল না করলেই নয় যে পৃথিবী যে নিজ অক্ষের উপর ঘুরে এটা একটু বাঁকাভাবে ঘুরে, পুরাপুরি এইভাবে ঘুরে না। যদি উত্তর মেরু এইখানে হয়, উত্তর মেরু এইখানে হয়, দক্ষিণ মেরু এইখানে হয়, তাহলে পৃথিবী কিন্তু এইভাবে ঘুরে না। পৃথিবীর ঘোরার দিকটা এরকম না, পৃথিবীর ঘোরার দিকটা একটু বাঁকানো। পৃথিবীর ঘোরার দিকটা হয় এই যে এই অক্ষের বরাবর, অর্থাৎ 23.5 ডিগ্রি কোণে বাঁকানো। পৃথিবীর যে ঘোরার দিকটা সেটা 23.5 ডিগ্রি কোণে বাঁকানো, অর্থাৎ পৃথিবী ঘুরে এইভাবে, এই দিক থেকে এই দিকে এইভাবে ঘুরতে থাকে পৃথিবী, ঠিক আছে, 23.5 ডিগ্রি কোণে ঘুরতে থাকে। এখন 23.5 ডিগ্রি কোণে যখন ঘুরতে থাকে তখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়। তখন কি হয়, তখন সব জায়গায় সূর্যের আলো সব রকম মানে একই রকমভাবে পড়ে না, কোনো জায়গায় খাড়াভাবে পড়ে, কোনো জায়গায় একটু তির্যকভাবে পড়ে। চলো আমরা সেটাই দেখে নিই। ধরলাম আমার পৃথিবী রয়েছে এইখানে, এমন পৃথিবী এইখানে থাকার কারণে এইটা যদি উত্তর মেরু হয় পৃথিবীর, এটা যদি দক্ষিণ মেরু হয় পৃথিবীর, তাইলে যেহেতু পৃথিবী একটু বাঁকাভাবে ঘুরে, তাই আমি উত্তর আর দক্ষিণ মেরুটাকেও একটু বাঁকাভাবে আঁকবো যাতে আমার বোঝার সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, এটা আমি যেভাবে আঁকি এটা আসলে ডাজেন্ট ম্যাটার। আমি কি করি, আমি এই দাগগুলো মুছে দেই, পৃথিবীর ভিতরের দাগগুলো এগুলো মুছে দেই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এইবার এটা যেহেতু পৃথিবী, এইটা যেহেতু উত্তর মেরু, সরি উত্তর মেরু একটু বাঁকাভাবে আঁকবো, এটা যেহেতু উত্তর মেরু, এটা যেহেতু দক্ষিণ মেরু, তাহলে এইটা উত্তর দক্ষিণ মেরু, ঠিক আছে। এখন আমার তোমার কাছে কোশ্চেন যে পৃথিবী সূর্য থেকে যে আলো আসবে সেইটাও তো এখানে বাঁকাভাবে পড়তেছে না, কেন পড়তেছে না? কারণ আলো তো আসতেছে ডাইরেক্ট সোজা, এইখানে আলো আসতেছে ডাইরেক্ট এই বরাবর। এখন দেখো এই বরাবর যখন আলো আসবে তখন এই যে এই বরাবর যখন আলো আসবে, এই বরাবর যখন আলো আসবে তখন আলো এসে হিট করবে এইভাবে, এখানে পুরাটা করবে, এখানেও পুরাটা করবে, এখানেও পুরাটা করবে, এরকম করতে করতে অর্ধেক, অর্থাৎ এক্স্যাক্ট অর্ধেক জায়গাটা দিন হবে, অর্ধেক জায়গাটা রাত হবে। এখন ভালো করে খেয়াল করো, যদি আমি এটা অন্য কালার দিয়ে দেখাই, যেহেতু সূর্যের আলো তাই একটু লাল কালার দিয়ে দেখাই, এই যে এই পর্যন্ত আলো আসতেছে, এই পর্যন্ত আলো আসতেছে, এই পর্যন্ত আলো আসতেছে, এই পর্যন্ত আলো আসতেছে, তবে আলো আস্তে আস্তে খুব ভালো করে খেয়াল করো, এখানে যখন আলো আসতেছে তখন এই জায়গাটা উত্তর মেরু হলেও, এই জায়গাটা উত্তর মেরু হলেও এইখানে কিন্তু তখন রাত,
এবং এই জায়গাটা দক্ষিণ মেরু হলেও এই জায়গাটাতে কিন্তু তখন দিন, ঠিক আছে? অর্থাৎ উত্তর মেরু বা দক্ষিণ মেরু হলেও এদের এখানে কিন্তু দিন বা রাত এটা ডিফারেন্ট হচ্ছে, যেটা হওয়ার কথা ছিল না। কেন? কারণ এই যে এই অংশটুকু যেটা উত্তর মেরুর এই সাইডে আছে, যদি একবারে সোজাসুজি থাকতো তাহলে কিন্তু এই অংশটুতে আলো পৌঁছাইতো না। কারণ কি, কেন পৌঁছাচ্ছে? কারণ এটা একটু বাঁকাভাবে ঘুরতেছে। আচ্ছা, এখন বাঁকাভাবে ঘোরার কারণে কি হচ্ছে, এই যে যেই সব জায়গায় একবারে বরাবর সূর্য বরাবর আছে, হ্যাঁ, একবারে বরাবর সূর্য বরাবর আসছে, মানে এই যে এইটা হলো গিয়া অক্ষাংশের দাগ, নিরক্ষরেখার দাগ, এই নিরক্ষরেখার ঠিক নিচে যে অংশগুলো আছে, এই যে এই অংশগুলো যে আছে, এই অংশগুলোতে সানলাইট কিন্তু একবারে ডিরেক্ট পড়তেছে। এই সব জায়গায় কিন্তু সানলাইট একবারে ডিরেক্ট পড়তেছে, বরাবর আসতেছে, ঠিক আছে? অ্যান্ড বরাবর আসার কারণে কি হইতেছে, এই সব জায়গায়, যেসব জায়গায় আমরা জানি যে বরাবর আলো পড়ে, সেসব জায়গায় একটু টেম্পারেচার বেশি হয়, অর্থাৎ তখন সেই জায়গায় টেম্পারেচার একটু বেশি থাকবে, অথবা তখন সেই সব জায়গায় কি হবে, বেশিক্ষণ ধরে সূর্যের আলো পড়বে, ঠিক আছে? আর যেই সব জায়গায় একটু কম পড়তেছে আলো, অর্থাৎ মানে একটু তির্যকভাবে পড়তেছে, এই যে এরকম ইনডিরেক্ট পড়তেছে, সেই সব জায়গায় কিন্তু বেশিক্ষণ আলো থাকবে না এবং টেম্পারেচারও কম হবে। সেসব জায়গায় বেশিক্ষণ আলো থাকবে না, একটু টেম্পারেচারও কম হবে। এতটুকু যদি বুঝি তাহলে আমাকে বলি আমি কি এতটুকু বুঝছি কিনা। এরপরে আমরা একটা ভিডিও দেখে নিব, কারণ ভিডিওতে এটা বোঝা খুবই ক্লিয়ার হবে। তো চলো আমরা ভিডিওটা দেখে নিই। এতটুকু বিষয় মাথায় নিলে চলো আমরা এখন একটা ভিডিও দেখে ফেলি, টেরের ভিডিও, যেটা দিয়ে 3D অ্যানিমেশন আছে, তাই আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখে ফেলি। ওকে, বেসিক্যালি এটা কেন ঋতু পরিবর্তন হয় সেটারই ভিডিও টেরেট বানাইছে, চলো আমরা দেখে ফেলি। When I was a kid, my understanding of the seasons was that December and January were cold and covered with snow. April and May were bursting with flowers. July and August were hot and sunshiny. And September and October were a kaleidoscope of colorful leaves. It was just the way the world worked, and it was magic. আচ্ছা, এখানে যে কথাটা বলছে, যে ন্যারেটর, সে বলল যে আমি যখন ছোট ছিলাম তখন আমার কাছে সিজনের মানে এটাই ছিল যে জানুয়ারি মাসে অনেক শীত পড়তো, আবার যখন জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি শেষে তখন মার্চ এপ্রিলের দিকে আসতো, তখন আবার একটা কমফোর্টেবল ওয়েদার আসতো, অর্থাৎ স্প্রিং আসতো। এরপরে যখন আবার জুলাই আগস্ট আসতো তখন আবার অনেক 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 গরম পড়তো, অ্যান্ড এই সাইকেলটা চলতে থাকতো। অ্যান্ড জুলাই আগস্টের পর যখন সেপ্টেম্বর অক্টোবর আসতো তখন গাছে অনেক কালারফুল লিভস দেখা যেত। এখন এটার মানে কি, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেহেতু এই ন্যারেটর এবং আমাদের ঋতু পরিবর্তনের সময়গুলো তোমরা যদি খেয়াল করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে আমাদের সাথে সবগুলোই মিলে যাচ্ছে প্রায়। তাইলে এইখান থেকে আমরা বলতে পারি যে ন্যারেটর সে অবশ্যই উত্তর গোলার্ধে থাকে, ঠিক আছে? সেই উত্তর গোলার্ধে না থাকলেও উত্তর গোলার্ধে বড় হয়েছে। ওকে, If you had told me back then that 1/3 of Earth's population had never seen snow, or that July 4th was most definitely not a beach day, I would have thought you were crazy. But in reality, seasonal change with 4 distinct seasons only happens in 2 regions on the planet, and even in those 2, the seasons are reversed. But why? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে পৃথিবীতে একই সময়ে দুই জায়গায় দুই রকম সিজন চলে, অর্থাৎ উত্তর গোলার্ধে যখন শীতকাল চলে তখন দক্ষিণ গোলার্ধে চলে কি বসন্ত নাকি গ্রীষ্মকাল। তাহলে উত্তর গোলার্ধে যখন শীতকাল চলে, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল, আর দক্ষিণ গোলার্ধে যখন শীতকাল চলে, উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল। খুবই A সহজ। lot of people have heard of an astronomer called Johannes Kepler and how he proved that the planetary orbits are elliptical and that the sun is not at the center of the orbit. It was a big deal when he figured this out several hundred years ago. His discovery solved a lot of mathematical problems that astronomers were having elliptical, and that the sun is not at the center of the orbit. আচ্ছা, এখানে যে কথাটা বলছে যে জোহানেস কেপলার প্রথমে বের করছেন যে সান আসলে আমাদের পৃথিবী যেই কক্ষপথে ঘুরে সেটা সেন্টারে নেই, অর্থাৎ পৃথিবী সানকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরে না, এটা কিছুটা এলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। এখন উপবৃত্তাকার কক্ষপথ যেটা আছে সেটা কিরকম সেটা আমরা একটু পরে দেখতে পারবো। It was a big
when he figured this out several hundred years ago. এই যে দেখো His উপবৃত্তাকার discovery solved a lot of উপবৃত্তাকার পথটা বৃত্তের মতোই, কিন্তু বৃত্তে আমরা জানি একটা কেন্দ্র থাকে, উপবৃত্তের দুইটা ফোকাস থাকে, এই যে একটা ফোকাস আর এই যে একটা ফোকাস, দুইটা ফোকাস পয়েন্ট থাকে। astronomers were having with planetary orbit measurements. While it's true that our orbit's not perfectly circular, those pictures in our science books, on TV, and in the movies give an exaggerated impression of how elongated our orbit is. In fact, Earth's orbit is very nearly a perfect circle. However, because Earth's orbit is technically an ellipse, even though it doesn't look like one, and the sun isn't quite exactly at the center, it means that our distance from the sun does change through the year. Aha! So winter happens when the Earth is further away from the sun. আচ্ছা, এখানে যে কথাটা বলছে সেটা খুবই সহজ। বলছে যে পৃথিবী যেহেতু সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে ঘুরে, অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরে না, যেহেতু উপবৃত্তাকার পথে ঘোরার কারণে কি হয়, উপবৃত্তের একটা লম্বা সাইড থাকে, একটা চ্যাপ্টা সাইড থাকে। তো লম্বা সাইডে যখন থাকে তখন সূর্য থেকে সবচেয়ে বেশি ডিস্টেন্সে থাকবে, যখন চ্যাপ্টা সাইডে থাকবে তখন সূর্য থেকে সবচেয়ে কম ডিস্টেন্সে থাকবে। তার মানে আমরা খুব সহজেই বলে দিতে পারতেছি যে উত্তর মানে যখন চ্যাপ্টা সাইডে থাকতেছে তখন গ্রীষ্মকাল, আর যখন লম্বা সাইডে থাকতেছে তখন কি হবে, শীতকাল। কিন্তু এতটা সহজ না ব্যাপারটা। কারণ কি? কারণ দেখো, তুমি যদি চিন্তা করো যে আচ্ছা সূর্য যদি আমাদের কাছেই থাকে, অর্থাৎ চ্যাপ্টা সাইডেই থাকে, তাইলে যদি আমাদের গরমকাল হয় তাইলে তো পৃথিবীর সব জায়গায় তো একসাথে গরমকাল হবে না। কারণ তুমি যেখানে আসো সেখানে গরমকাল হলেও তার ঠিক বিপরীত দিকে তখন সেখানে শীতকাল হবে। তাহলে ব্যাপারটা আসলে এত সিম্পল না। ব্যাপারটা কি সেটাই বলছে, চলো আমরা দেখি। Well, no, not so fast. The Earth is actually closer to the sun in January than we are in July, by 5 million kilometers. January is smack dab in the middle of the coldest season of the year for those of us up north. Still not convinced? How about this? Summer and winter occur simultaneously on the surface of our planet. When it's winter in Connecticut, it's summer in New Zealand. So if it's not the distance from the sun, what else could it be? Well, we need to also know that the Earth... I would have thought you were crazy. আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলছে যে আমি যেটা বললাম সেটাই বলছে, একটি মানে ইম্পর্টেন্স বলছে যে যদি উত্তর হয়ে গোলার্ধে শীতকাল হয় তাহলে তো দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হবে। তাহলে আসলে কারণটা কি, মেইন কারণটা কি সেটাই আমরা জানবো, সেটাই চলো বলছে। আচ্ছা, এইখানে যে বিষয়টা নিয়ে এখন কথা বলবে, It actually tilts. And that planet. When it's winter in Connecticut, it's summer in New Zealand. So if it's not the distance from the sun, what else could it be? Well, we need to also know that the Earth doesn't sit straight up. It actually tilts. And that axial tilt of the Earth is one of the main reasons. আচ্ছা, এখানে বলছে যে আর্থ সোজাসুজি ঘুরে না, অর্থাৎ আর্থের একটা নির্দিষ্ট টিল্ট আছে, অর্থাৎ একটু বাঁকাভাবে ঘুরে। এখন এই বাঁকাভাবে ঘোরার কারণেই একটা অন্যতম কারণ, যেটা কারণে আসলে ঋতুটা পরিবর্তন হইতেছে, অ্যাক্সিয়াল টিল্ট বা অক্ষের যে বাঁকা হওয়ার কারণে যেভাবে ঘুরতেছে, সেইটা ওয়ান অফ দ্য মেইন রিজনস অফ সিজনাল চেঞ্জ বা ঋতু পরিবর্তনের মেইন রিজন। চলো আমরা দেখি। Closer to the sun in January than we are in July. How about this? Summer in New Zealand. So if it's not the distance from the sun, what else could it be? Well, we need to also know that the Earth doesn't sit straight up. It actually tilts. And that axial tilt of the Earth is one of the main reasons. এই ব্যাপারটা আমরা প্রথমে আলোচনা করছিলাম। The Earth spins on an axis that's tilted 23.5 degrees. এই 23.5 ডিগ্রি কথা বলা At the হয়েছে। same time, the Earth revolves around the sun with the axis always pointing in the same direction in space. Together with the tilt, the spinning and revolving causes the number of hours of daylight in a region to change as the year goes by, with more hours in summer and fewer in winter. So, when the sun shines on the Earth, it warms up. After the sun sets, it has time to cool down. So in the summer, any location that's about 40 degrees north of the equator, like Hartford, Connecticut, will get 15 hours of daylight each day and 9 hours of darkness. It warms up for longer than it cools. This happens day after day, so there's an overall warming effect. Remember this fact for later. In the winter, the opposite happens. There are many more hours of cooling time than warming time, and day after day, this results in a cooling effect. The interesting thing is, as you move north, the number of daylight hours in summer increases. So Juneau, Alaska would get about 19 hours of daylight on the same summer day that Tallahassee, Florida gets about 14. আচ্ছা, এখানে যে কথাটা বলছে সেটা অনেক ইম্পর্টেন্ট। চলো আমরা এইটা একটু বিস্তারিতভাবে বুঝে নেই।
আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যদি পৃথিবী ধরলাম এইটা সূর্য আর এইটা হলো আমাদের পৃথিবী। ঠিক আছে, এটা আমাদের পৃথিবী। এখন পৃথিবী হওয়ার কারণে যেটা হয়েছে, পৃথিবী যেহেতু একটু বাঁকা ঘুরে, অর্থাৎ তার উত্তর মেরু আর দক্ষিণ মেরু বরাবর ঘুরে না, একটু বাঁকা ঘুরতেছে। পৃথিবীর টিলটা হচ্ছে এইভাবে। ঠিক আছে, পৃথিবীর টিলটা হচ্ছে এইভাবে। আচ্ছা চলো আমরা এই ব্যাপারটা খেয়াল করি। এইখানে এইটাকে সূর্য ধরলে আর এইটাকে যদি পৃথিবী ধরি, দেখো এখানে পৃথিবীর সাউথ পোল নর্থ পোল খুবই সুন্দর করে চিহ্নিত করে দেওয়া আছে। এখন সাউথ পোল দেখো 23.5 ডিগ্রি বাঁকানো আছে, অর্থাৎ পৃথিবী যেই দিকে সূর্যের আলো পড়তেছে তার সাথে 23.5 ডিগ্রি করে বাঁকানো আছে। এখন অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, সূর্যের আলো যখন এসে পড়তেছে, দেখো এই সব এলাকাতে যখন পড়ে, দেখো এই এলাকাতে কিন্তু সূর্যের আলো একবারে ডিরেক্ট পড়তেছে, কারণ কি এটা দেখো পৃথিবীর কেন্দ্র বরাবর আসছে একবারে ডিরেক্ট। হ্যাঁ, ডিরেক্ট সানলাইটটা হিট করতেছে। কিন্তু দেখো একটু উপরে গেলে আস্তে আস্তে দেখো সানলাইটটা ডিরেক্ট থাকতেছে না, ইনডিরেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ একটু বাঁকাভাবে আইসা পড়তেছে পৃথিবীর উপর। যখনই কোনো কিছু বাঁকাভাবে আইসা পড়ে তখন সেটার কি হয়, টেম্পারেচার একটু কম হয়। তার মানে এই সব জায়গায় সূর্যের আলো পড়ার কারণে সবচেয়ে বেশি গরম হবে এইখানে। আবার এই সব জায়গায় সূর্যের আলো পড়ার কারণে গরম হবে কম। এখন দেখো একটা জিনিস খেয়াল করলে দেখবা যে নর্থ পোল যেটা আছে সেইখানে কিন্তু অলওয়েজই সূর্যের আলো পড়বে। কেন? কারণ দেখো পৃথিবী যেহেতু এইভাবে ঘুরতেছে, অ্যান্ড দেখো এই অংশটুকু সব সময় সূর্যের আলোর মধ্যে থাকতেছে, কারণ যেহেতু পৃথিবী এভাবে ঘুরতেছে আর যেহেতু দিন খালি এই বরাবর হচ্ছে, তাহলে এই জায়গাটুকু সবসময় সূর্যের আলোর মধ্যে থাকতেছে। আবার এই জায়গাটুকু সবসময় সূর্যের আলো পাচ্ছে না, অর্থাৎ একবারে নর্থ পোলে বা এই সব এলাকায় পুরাটাই কি হচ্ছে, 24 আওয়ার্সই হচ্ছে দিন, 4 আওয়ার্সই হচ্ছে দিন, আর এইখানে 24 আওয়ার্সই হচ্ছে রাত। তাহলে উপরে যেহেতু এই যে এই সব জায়গায় যেহেতু এখন কি বেশি গরম বা টেম্পারেচার বেশি বা একটু ডে লাইটও বেশি বড়, তাই এইসব জায়গাকে কি বলা হয়, এইসব জায়গার ওয়েদারটা কেমন হবে, এইসব জায়গার ওয়েদার হবে তখন গ্রীষ্মকাল, আর নিচে তাহলে কি হবে, শীতকাল। এখন চলো আমরা দেখে নেই এটা ছাড়াও আর কোনো কিছু কি ঋতু পরিবর্তনের জন্য দায়ী কিনা, চলো সেটা দেখে নেই। Important piece of this puzzle. If daylight hours were the only thing that determined average temperature, wouldn't the North Pole be the hottest place on Earth in northern summer? Because it receives 24 hours of daylight in the months surrounding the summer solstice. But it's the North Pole. There's still icebergs in the water and snow on the ground. So what's going on? The Earth is a sphere, and so the amount of solar energy an area receives changes based on how high the sun is in the sky, which, as you know, changes during the day between sunrise and sunset. But the maximum height also changes during the year, with the greatest solar height during the summer months and highest of all at noon on the summer solstice, which is June 21st in the northern hemisphere and December 21st in the southern hemisphere. This is because as the Earth... আচ্ছা, এখানে বলছে এই যে হাইটের যে ব্যাপারটা বলছে, সূর্য যত উপরে থাকবে অর্থাৎ যত হাইট বেশি হবে তত কিন্তু আমরা ডিরেক্ট লাইট পাবো, আর ডিরেক্ট লাইট পাইলে সেটা সবসময় টেম্পারেচার বেশি হবে আমাদের। তাইলে যখন আমরা সবচেয়ে বেশি ডিরেক্ট লাইট পাচ্ছি তখন সবচেয়ে বড় দিন হচ্ছে সেটা সাউদার্ন হেমিস্ফিয়ারে হচ্ছে ডিসেম্বরের 21 তারিখে, আর নর্দার্ন হেমিস্ফিয়ারে হচ্ছে কবে, জুনের 21 তারিখে। revolves, the northern hemisphere ends up tilted away from the sun in the winter and toward the sun in summer, which puts the sun more directly overhead for longer amounts of time. Remember those increased summertime daylight hours? And solar energy per square kilometer increases as the sun gets higher in the sky. So, when the sun's at an angle, the amount of energy delivered to each square of the sunlit area is less. Yes. Therefore, even though the North Pole is getting 24 hours of daylight to warm up, the sunlight it receives is very spread out and delivers less energy than a place further south, where the sun is higher in the sky because it's more tilted toward the sun. Besides, the North Pole has a lot to make up for. It was cooling down without any sunlight at all for 6 months straight. So,
So, as the seasons change, wherever you are, you can now appreciate not just the beauty. আচ্ছা, তাহলে এই ব্যাপারটা থেকে কি ক্লিয়ার হয়ে গেল যে সূর্য যত অ্যাঙ্গেলে থাকবে তত আমরা সূর্যের আলো কম পাবো, অর্থাৎ সোলার এনার্জি কম পাবো। কিন্তু সূর্য যদি ডাইরেক্ট উপরে থাকে বা বরাবর থাকে বা আলোটা একবারে খারাপভাবে এসে পড়ে, তাহলে আমরা সূর্যের আলো ডাইরেক্ট পাচ্ছি। এখন চলো আমরা যেই ছকটা দিছিল সেই ছকটা নিয়ে আলোচনা করা যাক। ছকটা কোথায় ছিল ভাই? ছকটা ছিল এইখানে। এখন দেখো এখানে বলছে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের কথা। এখন ভৌগোলিক অঞ্চলগুলোর কি অবস্থা, চলো আমরা সেটা দেখি। আমাদের প্রথমেই বলছে বছরের বিভিন্ন সময় সূর্যের আলো আপতিত হওয়ার দিক খারাপভাবে নাকি তির্যকভাবে, এটা লিখতে বলছে। এখন দেখো উত্তর মেরু, আমরা উত্তর মেরুতে থাকি। আমাদের 21শে মার্চ এই সময়টাতে যেহেতু উত্তর মেরুতে থাকি, কিন্তু এইখানে কিন্তু উত্তর মেরু বলতে ডাইরেক্ট শুধু উত্তর মেরুই বসে, ঠিক আছে? মানে উত্তর মেরু বলছে, খালি উত্তর মেরুর অংশটুকু, মানে পুরাটা অর্ধেক না কিন্তু, হ্যাঁ পুরাটা অর্ধেক না। আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারের কথা, অর্ধগোলকের কথা বলতেছি না, সাউদার্ন হেমিস্ফিয়ার বা নিচের অর্ধগোলকের কথা বলতেছি না, আমরা উত্তর মেরু খালি পোল এরিয়ার কথা বলতেছি। উত্তর মেরুতে কি আমরা জানি ভাই, আমাদের যেই 6 মাস গরম থাকে ওদের ওই 6 মাস কি হয় ভাই, কোনো সূর্যের আলোয় নিভে যায় না, অর্থাৎ মানে সূর্যের আলো সবসময় থাকে। তাহলে 21শে মার্চ এই সময় সূর্যের আলো ওদের কিভাবে পড়ে? তির্যকভাবে। এটা ভাই একটু আগে দেখলাম, তাহলে এটা হবে তির্যকভাবে। 21শে জুন তির্যকভাবে সূর্যের আলো কিন্তু কিভাবে পড়তেছে? তির্যকভাবে। কারণ কি, নর্দার্ন হেমিস্ফিয়ার যেহেতু উপরে, তাই লাইটটা ডিরেক্ট আসতেছে না। ডিরেক্ট না আসলে কি হইতেছে, লাইটটা পুরাটাই তির্যকভাবে পড়তেছে, সব সময় তির্যকভাবে পড়তেছে। তাইলে দেখো 23শে সেপ্টেম্বর এইখানেও তির্যকভাবে পড়বে, 22শে ডিসেম্বর এইটাও তির্যকভাবে পড়বে। আর বেশিরভাগ ক্ষেত্রে তির্যকভাবে পড়তেছে, এটা তো এই 6 মাস দেখা যাবে যে 24 ঘন্টায় পড়তেছে, এখানে দেখা যাবে যে 24 ঘন্টায় পড়তেছে না, হ্যাঁ পড়লেও খুবই কম আসে, তির্যকভাবেই পড়ে উত্তর গোলার্ধে। আচ্ছা, দিনের দৈর্ঘ্য উত্তর মেরুতে দিনের দৈর্ঘ্য হবে সবচেয়ে বেশি, হ্যাঁ 21শে মার্চ 21শে জুন এই সময়গুলোতে দিনের দৈর্ঘ্য প্রায় 24 ঘন্টায় থাকে, প্রায় 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা, ঠিক আছে? প্রায় 24 ঘন্টা। কখন প্রায় 24 ঘন্টা থাকে? 21শে জুনে ওদের প্রায় 24 ঘন্টা থাকে, আর পুরাই 24 ঘন্টা থাকে। আর 21শে মার্চ এই সময়টাতে প্রায় 24 ঘন্টা থাকে। আবার এই সময় 23শে সেপ্টেম্বরে ওদের থাকে প্রায় 0 ঘন্টা। 22শে ডিসেম্বরে থাকে প্রায় 0 ঘন্টা। এতটুকু ক্লিয়ার হইলে সবাই আমাকে বলো, তাহলে আমরা নেক্সট দিকে আগাবো। তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও যে এতটুকু ক্লিয়ার কিনা। এতটুকু ক্লিয়ার হলে আমরা চলো আগাই। ওকে, চলো আমরা এবার এই চার্টটা করে ফেলি। চার্টটাতে বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন অক্ষাংশের দ্বারা বিভক্ত অঞ্চল এবং এইসব এলাকায় কিভাবে কখন কোন সময় সূর্যের আলো কিভাবে পড়ে এবং দিনের দৈর্ঘ্য কেমন সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। চলো আমরা পড়ে ফেলি। ওকে, প্রথমে বলছে উত্তর মেরুতে ভাই 21শে মার্চের সময় আলো কিরকম ভাবে পড়বে ভাই? উত্তর মেরুতে 21শে মার্চের সময় টানা 6 মাস দিন থাকে, তাই ভাই আলো কিরকম ভাবে পড়ে? তির্যকভাবে। 21শে জুনে আলো কিরকম ভাবে পড়ে? তির্যকভাবে। এরপর 23শে সেপ্টেম্বর ভাই আলো পড়ে? আলো পড়ে না। এরপর 22শে ডিসেম্বর আলো পড়ে না। আচ্ছা, 21শে জুন 21শে মার্চ এই দুই সময় দিনের দৈর্ঘ্য থাকবে 24 ঘন্টা, আর রাত্রে থাকবে, এখানে দিনের দৈর্ঘ্য থাকবে 0 ঘন্টা। আচ্ছা, এবার উত্তর মেরু যেহেতু আমাদের শেষ হয়ে গেছে, চলেন আমরা দক্ষিণ মেরু পড়ি। দক্ষিণ মেরুতে 21শে মার্চে সূর্যের আলো পড়ে না, কারণ যখন উত্তর মেরুতে পড়বে তখন দক্ষিণ মেরুতে পড়বে না, ঠিক উল্টাটা হবে। তাহলে 21শে জুনেও পড়ে না। 23শে সেপ্টেম্বরে আলো পড়ে, তির্যকভাবে পড়ে। এখানেও আলো পড়ে, তির্যকভাবে পড়ে। আচ্ছা, 21শে মার্চ আর 21শে জুন এই দুইটাতে দিনের দৈর্ঘ্য হলো 0 ঘন্টা।
আর এই দুইটাতেই হলো 24 ঘন্টা। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা এবার আসেন আমরা বাকিগুলা নিয়ে চিন্তা করি। এখন বলছে তুন্দ্রা অঞ্চলটা কোথায়? তুন্দ্রা অঞ্চলটা হলো এই যে ভাই দেখেন যে জায়গাটা মার্ক করছে, এই জায়গাটা হলো ভাই তুন্দ্রা অঞ্চল। এখন তুন্দ্রা অঞ্চল দেখেন উত্তর মেরুর ঠিক কাছেই, কিন্তু পুরাপুরি উত্তর মেরুতে না। তার মানে উত্তর মেরুর থেকে যেহেতু ভালোই দূরে, তাই এইখানে আসলে সারাদিন 6 মাস টানা দিন 6 মাস টানা রাত এরকম হবে না। ঠিক আছে, এখানে কি হবে চলুন সেটা দেখে নেই। আচ্ছা, 21শে মার্চ সময়ে যেহেতু উত্তর মেরুতে আলো তির্যকভাবে পড়ে, তাইলে ওই সময়ে আলো কিরকম ভাবে পড়বে? হালকা তির্যকভাবে পড়বে। হালকা তির্যকভাবে পড়বে। 21শে জুনে আলো কিরকম ভাবে পড়বে? আলো প্রায় খাড়া ভাবে পড়বে, প্রায় খাড়া। এই 23শে সেপ্টেম্বর আবার কিরকম ভাবে পড়বে? আবার হালকা তির্যক ভাবে পড়বে। বাইশে ডিসেম্বর গিয়ে আবার কিরকম ভাবে পড়বে? প্রায় খাড়া। আচ্ছা, এখন দিন রাতের দৈর্ঘ্যটা আমি দেখি। দেখেন ভাই, দিন রাতের দৈর্ঘ্যটা কি হবে সেটা নিয়ে আমরা এখন কথা বলি। দিন রাতের দৈর্ঘ্য 21শে মার্চ সময়ে দিনের দৈর্ঘ্য কি হবে? বেশি হবে না কম হবে? দিনের দৈর্ঘ্য অবশ্যই ভাই সমান হবে। কেন সমান হবে বলছি ভাই। সমান 21শে বেশি হবে, 23শে সেপ্টেম্বরে আবার সমান হবে, 22শে ডিসেম্বরে গিয়ে আবার কম হবে। ঠিক আছে, এখন দেখেন যেহেতু উত্তর গোলার্ধের থেকে একটু নিচে, তাই কি হবে? আলো কম তির্যকভাবে পড়বে। আর কম তির্যকভাবে পড়ার জন্য আলোটা আমার বেশিক্ষণ থাকার কথা। তাই 21শে মার্চে আমার দিনের দৈর্ঘ্য হবে, ওকে, তাহলে 21শে মার্চে হবে সমান, 21শে জুনে হবে বেশি, 23শে সেপ্টেম্বর হবে সমান এবং 22শে ডিসেম্বরে হবে কম। এটা কিরকম? এটা আমাদের যে গ্লোবটা আছে সেটার উপর মোমের বাতি ফেলে আমরা যদি গ্লোবটাকে চারদিকে ঘুরাই, তাইলে আমরা ব্যাপারটা খুব খেয়াল করলে দেখতে পারবো। আচ্ছা, তোমাদের জন্য এখন অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা বাকি যেই দুইটা আছে অর্থাৎ আমাদের বাংলাদেশের সহ, এইটা তোমরা বাসায় বের করে ফেলবা। মরুভূমি আর চিরহরিত বন, এই দুইটা বাংলাদেশ সহ আমি তোমাদের নতুন করে একটা দিচ্ছি। এই তিনটা তোমাদের হোমওয়ার্ক। আমি তিনটা দেখাই দিচ্ছি ভাইয়া, বাকি তিনটা তোমরা বের করবে। এবার চলো আমরা দেখি কি নিয়ে আলোচনা করছে। ছকের বিভিন্ন তথ্যগুলো দিয়ে তোমাদের দলে আলোচনা করো সূর্যালোকের বিকিরণের প্যাটার্নের সঙ্গে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল সৃষ্টির কোনো সম্পর্ক কি খুঁজে পাও? অবশ্যই খুঁজে পাই। কিরকম? যেসব এলাকায় সারাদিন সারা রাত বা দিন বড় রাত ছোট, সেই সকল এলাকায় কি হচ্ছে? গ্রীষ্মকাল আসছে। এখন যেই সকল জায়গায় যেমন উত্তর মেরু, এইখানে 24 ঘন্টায় সূর্যের আলো থাকে 6 মাস, সেই সকল জায়গার ওয়েদার। আর যেই সকল জায়গায় প্রায় অর্ধেক সময় সূর্যের আলো এবং অর্ধেক সময় সূর্যের আলো থাকে না, সেই সব জায়গার ওয়েদার তো ভাই একই রকম হবে না। এই জন্য ওইখানে বনাঞ্চল থেকে শুরু করে জীবজন্তু সব কিছুর বৈচিত্র্য আসবে। ঠিক আছে, আলোচনার পর দলীয় সিদ্ধান্ত ক্লাসের বাকিদের সামনে উপস্থাপন করো, বাকিদের মতামত শোনো। আচ্ছা, তাহলে আমরা বাকিদের সামনে উপস্থাপন করব এবং বাকিদের মতামত শুনবো সবাই কি বলে। এবারে সবার আলোচনার ভিত্তিতে প্রশ্নের উত্তর লেখো। পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের পরেও এর বিভিন্ন ভৌগোলিক বৈচিত্র্য কিভাবে সংরক্ষিত হয়? অর্থাৎ পৃথিবী ক্রমাগত ঘূর্ণনের কারণেও কেন এটার ভৌগোলিক বৈচিত্র্য আসতেছে? ওই যে দিন আর রাতের ঘোরার কারণে দিন আর রাত হয়, কিন্তু দিনের দৈর্ঘ্য আর রাতের দৈর্ঘ্য এটা তো ডিপেন্ড করতেছে এই যে পৃথিবী যে একটু বাঁকানো এইটার উপরে, এবং এটার জন্যই কি হচ্ছে? সংরক্ষিত হচ্ছে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা এখানে মতামত লিখব। ওকে, তো আমাদের এই সেশনে আমরা শিখলাম
পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে তাদের দিনের দৈর্ঘ্য এবং সূর্যের আলো কিভাবে পড়ে সেটা নিয়ে। তো চলো আমরা এখন দেখি পরের সেশনে কি ওয়েট করছে আমাদের জন্য।